অ্যানালাইসিস করি তখন আপনারাও দেখতে পাবেন যে অ্যাসিমটোমেটিকের সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 88-90% আমার এখানে। সো এই যে 88% পপুলেশনকে আজকাল আমরা এনকারেজ করছি হোম আইসোলেশনের জন্য। অ্যাসিমটোমেটিক পপুলেশন যদি হোম আইসোলেটেড থাকে, প্রপার যা নির্দেশাবলী আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে হোম আইসোলেশনের, ত্রিপুরা গভর্নমেন্টও সেম গাইডলাইনই অ্যাডপ্ট করেছে। সেম গাইডলাইন মেনে যদি আমরা হোম আইসোলেশনে থাকি, আমরা যদি অ্যাসিমটোমেটিক থাকি, তাহলে কিন্তু আমাদের সেন্টারগুলোতে চাপ কম পড়বে। কারণ হোম আইসোলেশনের ক্ষেত্রে যেটা আজকে আলাপ হয়েছে সেটা হলো মানে যাতে হোম আইসোলেশনে যারা থাকবেন ওনাদের রেসপন্সিবিলিটি যাতে আমরা নিই। তার মানে কি, আমার যেই এরিয়াতে যারা থাকবেন ওই এরিয়ার যে পিএসসি ডক্টররা থাকবেন ওনার সঙ্গে ওনার একটা কন্ট্যাক্ট নাম্বার ওই পেশেন্টকে দেওয়া হবে, যাতে করে হোম আইসোলেশনে থেকে যাতে কারোর মৃত্যু না হয়। এক দুটো রিপোর্ট আসছে যেখানে হোম আইসোলেশনে আছে কিন্তু ওরা হঠাৎ করে সিরিয়াস হয়ে হয়তো মৃত্যুর কুলে ঢলে পড়ছে। সেটা যাতে না হয় প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মী খোঁজ রাখবেন অথবা ওনার সঙ্গে টেলিফোনিক যোগাযোগ করবেন, এবং একজন মেডিকেল অফিসার এই দায়িত্ব দেওয়া হবে যিনি ওভারঅল একটা খবর রাখবেন। যখনই অক্সিজেন সিচুয়েশন কম হবে তখন ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য পালস অক্সিমিটারের ব্যবস্থা করা হয়েছে। আরও পালস অক্সিমিটার হয়তো আনানো হবে, যাতে হোম আইসোলেশনে যারা থাকে ওনারা নিজেদের মনিটর করতে পারেন এবং কখন অক্সিজেন সিচুয়েশন কমে যাচ্ছে, কখন ওনারা ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন, সেটা যাতে ওনারা পুনরাবৃত্তি। তো সেটা একটা ডুজ অ্যান্ড ডু নটস, যেটা একটা নির্দেশাবলী আমরা আবারও জেরক্স করে বাংলা ভাষায় বা বড় এগুলো করে হয়তো পেশেন্টের হাতে দিতে হবে। ট্রিটমেন্ট রিগার্ডিং ডিটেলস অফ ট্রিটমেন্ট প্রফেসর রাজেশ দেববর্মা বলবে, কিন্তু আমি এটাই বলতে চাই যেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জোর দিয়েছেন যে আমরা ক্যাটাগরাইজ করব ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, মাইল্ড বা মডারেট সিমটোমেটিক এবং যারা সিরিয়াসলি। সো আমাদের যেটা উদ্যোগ থাকবে, কারণ এই মুহূর্তে আমার জিবি হসপিটালের ক্যাপাসিটি যেখানে 110টা বেড, সেখানে আমার 230 জন পেশেন্ট আছে। সো অতএব কিছু কিছু পেশেন্টকে যে ফ্লোরে রেখে ট্রিটমেন্ট করতে হচ্ছে, কারণ ইমিডিয়েটলি সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে কালকের মধ্যে হয়তো আমরা আরও একটা পার্ট, আরও 100 বেডের অ্যারেঞ্জ করবো NPS 1 থেকে কিছু অংশ নিয়ে, এবং আগামী 1 মাসের মধ্যে হয়তো আমাদের যে পুরনো যে জয়ন্তী ব্লকটা আছে সেই ব্লকে আরও প্রায় 300 বেডের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তো এছাড়া যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা ট্রিটমেন্ট সেন্টারগুলোকে 3টে লেভেলে করব, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 থাকবে কোভিড কেয়ার সেন্টার, যেগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট পেরিফেরিতে আছে। লেভেল 2 ইমিডিয়েটলি আমরা চেষ্টা করছি যে ভগৎ সিং এবং হাপানিয়া এই দুটোকে লেভেল 2 হিসেবে। লেভেল 2 মানে যেমন সাউথ যেটা আছে, সাউথ সাইড থেকে যে পেশেন্টগুলো আসবে, সিপাহীজলা, গুমতি এবং দক্ষিণ জেলার থেকে যারা আসবে, ওদের ট্রায়াজিং হবে হাপানিয়া যে কোভিড কেয়ার সেন্টার, সেখানে লেভেল 2 মানে লেভেল 2তে আমার মিনিমাম ম্যানেজমেন্টের সব ব্যবস্থা থাকবে। সেখানে অক্সিজেন থেরাপি ব্যবস্থা থাকবে, 1-2 ভেন্টিলেটরও হয়তো ফিট করা হবে যদি ইমার্জেন্সি করা যায়। অক্সিজেন স্যাচুরেশন বেশি মাত্রায় যদি ডাউন হয়, 90% নিচে যদি ডাউন হয়, সেই ক্ষেত্রে তাকে কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারে এখন যেটা আছে, এই যে মিক্সচার অফ পপুলেশন অফ অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিক, সিরিয়াস সব এখানে আছে। তো এতে করে সে পরিষেবা দিতে গিয়ে অনেক সময় ডিলে হচ্ছে, নানা অভিযোগ আসছে। এটা অ্যাভয়েড করার জন্য একমাত্র এখন দরকার যে এটাতে আমরা শুধু সিরিয়াস পেশেন্টগুলোকে রাখবো, যেখানে যাদের ইন্টারফারেন্স দরকার, আর যারা মাইল্ড বা মডারেট ডিজিজ নিয়ে আছে ওনারা যাতে লেভেল 2 যেটা আমরা ভগৎ সিংকে বানাবো ঠিক করেছি, এটা হয়তো কালকের মধ্যেই হয়তো ফাইনাল ডিসিশন হয়ে যাবে, এবং হাপানিয়া এই দুটো সেন্টারে স্ক্রিনিং হয়ে যারা মোটামুটি মাইল্ড সিমটম থাকবে ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা এই দুটো সেন্টারে, একমাত্র সিরিয়াসগুলো এখানে থাকবে। প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালে 10টা বেড লেভেল 2 হিসেবে হয়তো আইডেন্টিফাই করা হবে, সেটাও আগামীকাল হয়তো ডিসিশন হবে। ট্রান্সমিশন করার ক্ষমতা আছে। তো এই ধরনের সোশ্যাল ডিস্টেন্সের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে অ্যাসিমটোমেটিক এরিয়ার থেকে যাতে না হয়। এবং কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, দেখা গেছে কেন ডাক্তারদের মধ্যেও সংক্রমণ দেখা যায়। এর মধ্যে একটা কারণ হিসেবে দেখা গেছে যে ডাক্তাররাও যখন নিজেরা বসে গল্প গুজব করে বা তখন মাস্ক নামিয়ে ওই মেনটেন করে না, তখন একজন কে পজিটিভ কে নেগেটিভ কেউ বলতে পারছেন, টেস্ট না করলে তো বলতে পারছেন। তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আমরা যাতে আগামী দিনগুলোতে আরও বেশি মাত্রায় টেস্ট করে
আরও বেশি যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। যতক্ষণ না আমরা আইডেন্টিফাই করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের একটা ঝুঁকি থেকে যাবে যে এটা পারসিস্ট করবে, এই জিনিসটা পারসিস্ট করবে। আর থার্ড যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখন টাইম এসে গেছে আমাদের আস্তে আস্তে অ্যান্টিবডি টেস্ট শুরু করতে হবে, যেটা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে আমরা সমস্ত রিয়েজেন্ট এবং যন্ত্রপাতি যা দরকার সেটা ব্যবস্থা করে আমরা হয়তো আরেকটা মাস সার্ভে করব, সেখানে আমরা দেখব যে অ্যান্টিবডি লেভেল কেমন আছে। এখন আমি যদি দেখি যেমন দিল্লিতে যে দেখা গেছে যে প্রায় 29% লোকের অলরেডি অ্যান্টিবডি আছে, তো তার মানে তো আমরা যেটাকে হার্ড ইমিউনিটি, আমরা যেটা দেখছি যে এবছর আমার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ, এবছর আমি হয়তো ভ্যাকসিন পাবো না। তো সেক্ষেত্রে আমার এখন ডিপেন্ড করতে হবে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি যদি আমি ডেভেলপ করতে যাই, যেটা কমিউনিটি ইমিউনিটি, মানে সবার মধ্যে যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা, সেটা যদি করতে হয় আমাদের মিনিমাম 50 to 60% পেশেন্ট পিপলকে ইনফেক্টেড থাকতে হবে। তো সেটা ভারতের বিভিন্ন স্টেটে এখন করা হচ্ছে। দিল্লিতে 29% পেয়েছে, পুনেতে সবচেয়ে বেশি পেয়েছে, 50%-এর উপর পেয়েছে। মহারাষ্ট্র খুব ভালো পরিমাণ সংক্রমণের হার দেখছে, কারণ অ্যান্টিবডি কম হয়ে গেছে। সো এই অ্যাক্টিভিটিটা আমরা প্ল্যান করছি, আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। আমরা আশা করছি যে সামনের 2 সপ্তাহ যদি আরও বেশি টেস্ট করে আরও বেশি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এই কাজটা হয়তো আরও সাইন্টিফিকভাবে এগিয়ে নিতে পারবো, এবং এটা করলে আমরা একটা প্রেডিকশন করতে পারবো যে কবে নাগাদ আমরা এটার থেকে অন্তত ফ্ল্যাটেনিং শুরু হবে বা কখন থেকে আমরা এটার থেকে নিষ্কৃতি পেতে পারবো। এটা হচ্ছে একটা থার্ড। শুরুতে আমরা আরটিপিসিআর দিয়ে শুরু করেছিলাম, কারণ আমাদের একমাত্র ল্যাব ছিল যেটা আইসিএমআর স্বীকৃত ল্যাব, এবং যখন আস্তে আস্তে অ্যান্টিজেন ইন্ট্রোডিউস হলো আমরা কিন্তু অ্যান্টিজেন ইমিডিয়েটলি শুরু করেছি। অ্যান্টিজেন সমস্ত পিএসসি লেভেল অবধি সুবিধা করে দেওয়া হয়েছে, এবং একসাথে যাতে সবাইকে একবার স্ক্রিন করা যায় সেজন্য আমরা বাড়ি বাড়ি সার্ভের কাজও করেছি। সেটাও সার্ভে পয়েন্ট অফ ভিউতে সাকসেসফুল, কিন্তু আমরা যদি দেখি যে মানে এখন যেটা মনে হচ্ছে যে সার্ভের পরেও কেন এত বাড়ছে, এতে দেখা যাচ্ছে আমরা সার্ভের সময় ঠিকমতো জনসাধারণ হয়তো সহযোগিতা করেননি। কারণ এই জায়গাটা আমি হয়তো আমার সার্ভের লোক হয়তো বাড়িতে গেছেন, জিজ্ঞেস করেছেন যে আপনার বাড়িতে কেউ আছে সর্দি কাশির, হয়তো আমরা ফ্ল্যাট বলে দিচ্ছি না, টেস্টের ভয়ে হোক, পজিটিভ আসার ভয়ে হোক, আমরা রিফিউজ করেছি হয়তো সেই জায়গাটা চাপিয়ে রাখার ফলে কিন্তু এখন যখন পিক ট্রান্সমিশন চলছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির হার বাড়ছে। কারণ এখন যে পজিটিভিটিটা, সার্ভের পরে পজিটিভিটি মানে এখন পেশেন্ট বাধ্য হয়ে হসপিটালে আসছে, হসপিটালে যখন আসছে বিভিন্ন কারণে ভর্তি হওয়ার জন্য, তখন অ্যান্টিজেন টেস্ট করে অথবা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে, আরটিপিসিআর টেস্ট করে দেখা যাচ্ছে যে এগুলো পজিটিভ আসছে। তো সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেন পার্সেন্ট পজিটিভিটি এই হারে হঠাৎ করে বাড়বে। এখন আমাদের থার্ড যে চেষ্টা হবে, থার্ড চেষ্টা যেটা আমরা আজকে আলোচনা করেছি, তো আমরা রিয়েল টাইম পিসিআর চালু রাখছি, অ্যান্টিজেন টেস্টিং চালু রাখছি, এবং আমরা বলছি যে যেখানে যখন পার্সেন্ট পজিটিভিটি 9 to 10% যায় সেখানে ভিগোরাস টেস্টিংয়ের দরকার। তো সামনে আমরা অনুরোধ করব আরও বেশি সংখ্যা যাতে আমরা মানে টেস্টিংয়ের জন্য সবাই সহযোগিতা পাই, এবং সেক্ষেত্রে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়েছেন যে জনবহুল জায়গা যেখানে জমায়েত বেশি হচ্ছে, কারণ আমরা একটা জিনিস আমাদের অকপটে স্বীকার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কনসেপ্ট কিন্তু আমাদের ত্রিপুরায় নেই, অন্তত গ্রামে গঞ্জে আমি জানি না। আগরতলা শহরে আমি বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কনসেপ্ট কিন্তু আমাদের কোনো গ্যাদারিংয়ে মেনটেন হচ্ছে, বি ইট পলিটিক্যাল গ্যাদারিং, বি ইট মার্কেট, বি ইট এনি প্লেস। পরশু দিনের যদি এক্সাম্পল দিই, 45টা স্যাম্পল লিকচমনি বাজার থেকে কালেক্ট করা হয়েছিল, তার মধ্যে 26 জন পজিটিভ। সো তেমনি যদি আমরা হয়তো বটতলা বাজার বা যে এগুলো হচ্ছে পর্যায়ক্রমে করা হবে, তো তার মানে কি বাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি বিক্রেতা, যারা মাছ বিক্রি করছে মাস্ক ব্যবহার করছেন না, ওপেনলি মাস্ক, বা যদি সিম্বলিক মাস্ক আছে থুতুর নিচে আছে। আমরা যারা কাস্টমার যাচ্ছি আমরাও মানে কোনো ডিস্টেন্সিং মেনটেন করছি না। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কেন উপকারিতা, কারণ কি সর্দি কাশিতে কেউ ভুগলে কিন্তু আমরা তার থেকে আলাদা মানে এখন দূরত্ব বজায় রাখি। প্রফেসর ডক্টর বৈদ্য অলরেডি হাইলাইট করেছেন যে আজকে কেন আমরা এখানে মিলিত হয়েছি। তো গত এক সপ্তাহ আমি বলবো, গত এক সপ্তাহে যদি আমরা পার্সেন্ট পজিটিভিটি ধরি, মানে পার্সেন্ট পজিটিভিটিটা আমরা বের করি কত নাম্বার টেস্ট হয়েছে তার মধ্যে কত পজিটিভ এসছে। পার্সেন্ট পজিটিভিটি আমাদের গত এক সপ্তাহে 9 to 10%,
যেটা ডব্লিউএইচও বলছে যে এটা যদি আমরা 5%-এর মধ্যে রাখতে পারি তাহলে ইট ইজ এ গুড সাইন। তো সেক্ষেত্রে পার্সেন্ট পজিটিভিটি 10% অবধি অ্যালাউ করা যায়, কিন্তু তার চাইতে যদি পার্সেন্ট পজিটিভিটি বাড়ে, মানে পজিটিভের সংখ্যা যদি আরও বাড়তে থাকে, তাহলে কিন্তু আমার গোষ্ঠী সংক্রমণের যথেষ্ট চান্সেস যথেষ্ট প্রবল। তো গোষ্ঠী সংক্রমণ যাতে ব্যাহত করা যায়, এটাকে যাতে প্রতিরোধ করা যায়, সেজন্য আজকে আমরা এখানে জনসাধারণের উদ্দেশ্যে কিছু উপদেশ দিতে চাই, কিছু অ্যাডভাইস দিতে চাই, যেগুলো সায়েন্টিফিক্যালি নেওয়া উচিত। আমরা যদি টেস্ট যে পরিষেবা, কারণ এটা বুঝতে পারছেন যে কোভিড শুধু সিমটম দিয়ে ডায়াগনোসিস করা যায় না, ল্যাবরেটরিতে কনফার্ম না হওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না তার কি সাধারণ সর্দি কাশি জ্বর হয়েছে না সে কোভিডে আক্রান্ত, বা শ্বাসকষ্টের রোগী। সব শ্বাসকষ্টই যে কোভিড হবে তা নয়। সো টেস্ট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং অ্যাজ এ পার্ট অফ স্ট্র্যাটেজি 3টে টি আমরা ইউজ করি। একটা হচ্ছে টেস্টিং করার পরে ওদের ট্রেকিং করার পরে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এই 3টে জিনিসের মধ্যে যদি আমরা সামঞ্জস্য না রাখি, তাহলে কিন্তু আমরা একটা দুর্দিনের মধ্যে আসছি। কেন দুর্দিনের মধ্যে আসছি? এই পার্সেন্ট পজিটিভিটি যদি আমরা এখনের যে প্রেডিকশন, সেটা হচ্ছে এই পার্সেন্ট পজিটিভিটি হয়তো আগামী 2 সপ্তাহ কন্টিনিউ করবে, আগামী আরও 2 সপ্তাহ কন্টিনিউ করবে, এবং 2 সপ্তাহের মধ্যে যদি এটা না নামে, এটা যদি ফ্ল্যাটেনিং শুরু না হয়, এটা কিন্তু কন্টিনিউ করতে পারে আপ টু পুজো। তো সেখানে আমাদের দুর্গাপুজো অবধি আমাদের হয়তো খুব দুর্গাপুজোর টাইম, মানে অক্টোবর লাস্ট উইক অবধি হয়তো আমাদের এই প্লেটও চলতে থাকবে, এই হারে পজিটিভিটি চলতে থাকবে, এই 9 to 10। হ্যাঁ 9 to 10। হ্যাঁ। তো 9 to 10% পজিটিভিটি ইজ অ্যালার্মিং, কিন্তু এখনও বিপদ সীমা আমরা অতিক্রম করিনি। 10% ক্রস হলে ডেফিনেটলি ভয়, যেটা আমি বলছি যে সেজন্য টেস্টিংয়ের ব্যাপারে আমরা যেটা রিসেন্টলি খেয়াল করছি যে জনসাধারণ কিন্তু খুব একটা বেশি নিজের থেকে এগিয়ে আসছে না, কারণ অনেকেই কিন্তু সর্দি কাশি হলে চাপিয়ে রাখছেন। এখন কিন্তু সর্দি কাশি এবং জ্বরের প্রবণতা অনেক বেশি। শুধু যে সর্দি কাশি হলে এই টেস্ট করবে তা না, যাদের শুধু জ্বর আছে, কিচ্ছু নেই, যাদের পেট খারাপ হচ্ছে, তাদেরও আমরা বলছি যে অ্যান্টিজেন টেস্ট করিয়ে নিন অথবা আরটিপিসিআর করে নিন, যেটা আপনার পাশে যে সুবিধা আছে সেই সুবিধা আপনি গ্রহণ করুন। পার্টটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটার জন্য আমি বলবো কি যে আগরতলা শহরে বা যেটা ওয়েস্ট ডিস্ট্রিক্টে বেশি হচ্ছে, যারা বয়স্ক লোক বা যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন বা ক্যান্সার অনেক দিন ধরে ভুগছেন, ওরা কোনোভাবেই বাড়িতে না দেখি 2 দিন বা 3 দিন পরে যাব, বা বাড়িতে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে ওইটা শেষ করে যাব, এইগুলো যাতে না করে। এবং প্রত্যেক ডাক্তারই একটা পার্সোনাল ফিজিশিয়ান থাকে বা পার্সোনাল ব্র্যান্ড লেভেলে ডাক্তার থাকে। তো সুতরাং ওদের সাথে পরামর্শ করে ফার্স্ট থিং ইমিডিয়েটলি হসপিটালে আসা, টেস্ট করা, তারপরে আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে চলে আসা। তো সুতরাং এই পার্টটা কিন্তু আমাদের মানে জনগণের অংশগ্রহণের মাধ্যমে হবে। আমরা কিন্তু আমাদের তরফ থেকে 100-200 ভাগ চেষ্টা করছি যাতে পরিষেবা দেওয়া যায়, ঠিক মতন পরিষেবা দেওয়া যায়। আর সেই ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ মানে যে বাড়িতে দেরি না করে ইমিডিয়েটলি হসপিটালে যাতে যোগাযোগ করে। গিয়ে একটু মাইল্ড কেসকে অ্যাটেন্ড করতে গিয়ে মডারেট সিভিয়ার, ভেরি সিভিয়ার কেসের একটু ঘাটতি হয়ে যাচ্ছে, সেটা আমরা হয়তো নেক্সট 1-2 দিনের মধ্যেই কারেকশন করে নেব, যদি আমরা এমটিএইচ 1টাকে এখন এক্সটেনশন করতে পারি। তো ট্রিটমেন্ট আমার দেখা অনুযায়ী লাস্ট 3-4 ডেজ আমাদের যখন অক্সিজেন সাপ্লাই যথেষ্ট হয়ে গেছে, নিউয়ার এজেন্টস এসে গেছে, মর্টালিটি রেটটা আমাদের ধরুন এই মাসের প্রথম দিকে যে পরিমাণ মর্টালিটি ছিল তাকে একটু কমে গেছে। এখন একটু সিমটম ডেভেলপ করে, আর 5% পেশেন্টগুলো সিভিয়ার ইলনেস হয়। তো আমাদের রাজ্যে অনেকগুলি কোভিড কেয়ার সেন্টার আছেন। আমরা যেটা করছি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ হিসেবে আমাদের সবার সঙ্গে কমিউনিকেশন হয়, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়, টেলিফোন কমিউনিকেশন হয়। প্রত্যেকটা সেন্টারে কী ধরনের ওষুধপত্র দিতে হবে, কী গাইডলাইন আছে, আমরা ওদের সঙ্গে ডিসকাস করি রেগুলার বেসিসে। তো এখন আমি গুরুত্ব দিতে চাইবো আমাদের এখানে জিএমসিতে ডেডিকেটেড কোভিড হসপিটালে কী ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে সেই ব্যাপারে। মোস্টলি আমরা মিন করি এখানে যেগুলি মডারেটলি সিভিয়ার, ভেরি সিভিয়ার পেশেন্ট যেগুলি থাকে সেগুলিকে ম্যানেজ করার জন্য থ্রুআউট আমরা
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকে ফলো করে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং সেটাই আমরা ফলো করছি। নিউ দিল্লির সঙ্গে রেগুলার ভিডিও কনফারেন্সে যোগাযোগ আছে, ওনাদের যা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে ওনারা শেয়ার করে এবং ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার আমরা চেষ্টা করি। তো ট্রিটমেন্ট আসপেক্টে মেন থিংস আমরা যেটা ফিল করি এখন পেশেন্ট বার্ডেন একটু বেশি হয়ে যাওয়াতে ট্রিটমেন্টে একটু মধ্যে মধ্যে একটু অসুবিধার সৃষ্টি হয় আমাদের। আরেকটা কথা যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো অক্সিজেন থেরাপি। অক্সিজেনকে কোভিড-19-এর ক্ষেত্রে বলা হয় ঔষধ, এটা সাপ্লিমেন্টারি কোনো কিছু না। অক্সিজেন ইজ এ মেডিসিন। সো অক্সিজেন সাপ্লাই আমাদের এনশিওর করা আছে। এখন 1-2 দিন একটু ঘাটতি ছিল, সেটা এখন কারেকশন হয়ে আমাদের এখানে অক্সিজেন সাপ্লাই যথেষ্ট পরিমাণে আছে। সো পেশেন্টের এখন অক্সিজেনের কোনো প্রবলেম নেই। আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ভেন্টিলেশন আছে, হাই ফ্লো নেজাল ক্যানোলা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা পেয়েছি। পেশেন্টের এখন অক্সিজেনের কোনো রকম ডেফিসিয়েন্সি দেখা যায় না। তো প্রোটোকল অনুযায়ী আমরা অক্সিজেন দিই। আর কিছু কিছু ইম্পর্টেন্ট ড্রাগস আমি বলবো সবাইকে, ধরুন হ্যাপারিন জাতীয় ওষুধ দিতে হয় প্রত্যেক পেশেন্টকে, মিথাইল প্রেডিসোল জাতীয় ওষুধ দিতে হয় প্রত্যেক পেশেন্টকে। আর সঙ্গে যেগুলি ভেন্টিলেশন দরকার সেগুলিকে আমরা ভেন্টিলেশন করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের সরকার গুরুত্ব দিয়েছে দুটো ওষুধের উপর, ওষুধগুলোর নাম হলো এগুলি নিউয়ার এজেন্টস, একটাকে বলে টসিলিজুমেব, একটাকে বলে রেমডেসিভির। তো গভর্নমেন্ট আমাদেরকে সেগুলি প্রকিউর করে আমাদের সাপ্লাই করেছে এবং আমরা নিউয়ার এজেন্টগুলো গাইডলাইন অনুযায়ী আমরা পেশেন্টের উপর প্রয়োগ করেছি। এবং আমাদের এক্সপিরিয়েন্স যেটা দেখা গেছে যে এই নিউয়ার এজেন্টগুলো খুব ভালো ওষুধ এবং সেগুলি আমরা যাদেরকে প্রয়োগ করেছি সবাই ভালো হয়ে গেছে। অনলি একটা পেশেন্ট এক্সপায়ার করেছে আউট অফ অল। তো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে নিউয়ার এজেন্ট এখন আছে। একটা এজেন্ট শর্ট হয়েছে, আমরা ইঞ্জিন করেছি, আশা করি 1-2 দিনের মধ্যে আবার পেয়ে যাব। তো নিউয়ার এজেন্ট আমরা ইউজ করছি, পেশেন্টের রেসপন্স ভালো পাচ্ছি, অক্সিজেনের কোনো এখন ঘাটতি নেই। আর বাকি ওষুধের যে স্ট্রিমলাইন বা পাইপলাইন আছে, আমরা এখানে যে ওষুধ প্রয়োজন হয় যথেষ্ট পরিমাণে আমরা পাচ্ছি। ওষুধের কোনো রকম এখন ঘাটতি ক্ষেত্রে আমাদের কাছে নেই, সব ধরনের ওষুধ অ্যাভেলেবেল আছে। এখানটায় সমবেত হয়েছি আমাদের যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা চলছে ওটার সম্পর্কে জনসাধারণের সুবিধার্থে বা কিছু জানার জন্য আমরা কিছু বলবো। আমি প্রফেসর ডক্টর সুব্রত বৈদ্য, প্রফেসর কমিউনিটি মেডিসিন। আমার সাথে আছে প্রফেসর ডক্টর তপন মজুমদার, ইনস্টিটিউট মাইক্রোবায়োলজি। আমার সাথে আছে প্রফেসর ডক্টর রাজেশ দেববর্মা, উনিও মেডিসিনের প্রফেসর। আজকে আমাদের কোর কমিটির একটা মিটিং হয়েছে, ওটার মধ্যে রিভিউ করা হচ্ছে আমাদের আগামী দিনের যে পরিষেবা বা কীভাবে আমরা পরিষেবা দেব এবং কিভাবে আগামী দিনে কোভিড-19কে আমরা ম্যানেজ করব। আমরা সবাই জানি এটা একটা প্যান্ডেমিক, অতি মহামারী বলে। আগেও অনেক প্যান্ডেমিক হয়েছে, কিন্তু এবার একটা খুব বাজে অবস্থায় এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পৃথিবীর অর্থনীতির উপরে আঘাত করছে, আপনারা সবাই জানেন। সঙ্গে একটু মৃত্যুর হারও আছে। আমাদের রাজ্যে যে পরিস্থিতি আছে এতে আজ পর্যন্ত আমাদের প্রায় 9,000 ব্যক্তি পজিটিভ হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 74 মারা গেছে। যদিও মৃত্যুটা আমাদের একদম কাম্য নয়, কিন্তু মৃত্যু হচ্ছে। কিন্তু মৃত্যুর হারটা আমরা যদি দেখি আমাদের সারা দেশের সাথে তুলনা করে বা বিদেশের সাথে তুলনা করে আমাদের রাজ্যের মৃত্যুর হার কিন্তু অনেকটা কম, 0.8%। এটা আমাদের ইন্ডিয়াতে প্রায় ডবল, 1.75 বা 1.8%। এখন আগামী দিনে এই মৃত্যুর হারটা কমিয়ে রাখার জন্য আমরা দিনরাত কাজ করছি। স্বাস্থ্য দপ্তর, আমাদের দপ্তর বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। তার সাথে কিন্তু জনগণের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। এটা শুধু ওয়ান সাইডেড হলে হয় না, জনগণের অংশগ্রহণটা হচ্ছে বিরাট বড় ব্যাপার। তো কীভাবে আমরা এগুলি করব এবং মৃত্যুটা আমরা কিভাবে কমাবো বা যা আছে ওই লেভেলে ধরে রাখবো, সেটার জন্য আজকে আমরা আলোচনাতে যাব। যদিও আমরা সবাই জানি রোগের লক্ষণ, সাইন সিমটমস, তার মধ্যেও আমাদের
কিছু রোগের ক্ষেত্রে খুব খারাপ কন্ডিশন দেখা দিচ্ছে, নিউমোনিয়া লাইক হচ্ছে, প্লাস যাদের কোমরবিডিটি কন্ডিশন, অনেক দিন ধরে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কিডনি প্রবলেম আছে, দেখা গেছে যে ওই ধরনের ক্ষেত্রে মৃত্যুর ইয়েটা খুব বেশি হচ্ছে, মৃত্যুর হারটা খুব বেশি হচ্ছে। তো সেটাকে কিভাবে কমানো যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং একটা জিনিস আমি প্রথমে বলে রাখি যে আমাদের যে মৃত্যু ঘটছে, অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ওয়েস্ট ত্রিপুরাতে সবচেয়ে বেশি। এবং আরেকটা জিনিস আমাদের কাছে মনে হয়েছে যে অ্যানালাইসিস করে যে হসপিটালে আসার ক্ষেত্রে একটা ডিলে হচ্ছে। মানে কি, রোগের লক্ষণ দেখার পরে আচ্ছা ঠিক আছে যাব হাসপাতালে যাওয়ার প্রতি একটা ভয় আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেরি হওয়ার জন্যই কিন্তু মৃত্যুটা ঘটে যাচ্ছে। যদি তাড়াতাড়ি হাসপাতালে আসা যায় যাদের কোমরবিডিটি আছে, তাহলে কিন্তু মৃত্যুর হারটা অনেকটা কমিয়ে রাখা যাবে।